অন্তর্বর্তী সরকারের আজ ১ মাস, এখনই মূল্যায়নের সময় হয়নি। অভিমত বিশ্লেষকদের দ্রুত কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেওয়ার তাগিদ। আগেও যেটা হয়েছে, অপরাধীরা পার পেয়ে যায়, নিরীহরা এটার শিকার হয়। সেই বাস্তবতা আমরা চাই না। এখানে খুব দ্রুত সচল করার বিষয়টা অত্যন্ত দ্রুত প্রয়োজন। ৩৫০ জনের যে মালিক সমিতি তার সদস্য হবে, তাতে আমার লাভ কি, আপনার লাভ কি? তো সেই জন্যই সংস্কারটা দরকার। ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা মুক্তি পাওয়ায় উদ্বেগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা। নিয়ম মেনেই ছাড়া পাচ্ছে আসামিরা, দাবি কারা কর্তৃপক্ষের। জামিন ছাড়া যেতে পারবে না। আমার যে প্রসিডিউর আছে, প্রসিডিউর শেষ করেই গেছে, প্রসিডিউরের বাইরে তো যেতে পারবে না। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে থানার কার্যক্রম। দিনের পাশাপাশি রাতেও সচেষ্ট পুলিশ সদস্যরা, সেবা পেয়ে সাধারণ মানুষের স্বস্তি। সর্বজনীন পেনশন কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা, নতুন উদ্যমে এগিয়ে যেতে প্রয়োজন সরকারি নির্দেশনা। পুনর্বিবেচনায় পরামর্শ বিশ্লেষকদের। দরিদ্র এবং স্বল্প আয়ের জনগোষ্ঠীর কাছে এটাকে আকর্ষণীয় করে তোলা যায়, এটা নিয়ে বোধহয় আমাদেরকে পুনরায় চিন্তা করা উচিত। সরকারের দিক নির্দেশনা পেলে আমরা আবার এখানে গতি ফেরানোর চেষ্টা করব। অস্থির শিল্পাঞ্চলকে শান্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে স্থানীয়রা সাধু উদ্যোগকে স্বাগত জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। নরসিংদীতে ইউনিয়ন বিএনপি নেতার দাপট, বিগত সরকারের সাথে সখ্যতা করে বিপুল সম্পদের মালিক। পট পরিবর্তনে অব্যাহত অপকর্ম, অভিযোগ দুই দলের। বিল্ডিং ভাঙচুর করে, তারপরে আমার দুইটা টিনের ঘর ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায়। তারা মাটি ছেড়ে আমার জমিটা মাটি দিয়ে তোলা এলেছি। আওয়ামী লীগের সাথে হাতাত করে আজকে 16 বছর যাবৎ বহুত ধরনের টাকা পয়সা ইনকাম করছে। ভোলায় হঠাৎ বেড়েছে নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগী, কয়েকদিনে 4 জনের মৃত্যু। সেবা দিতে হাসপাতালের হিমশিম অবস্থা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি সিরাজ জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অন্তর্বর্তী সরকারের ওপর প্রত্যাশা অনেক, কিন্তু 1 মাসে প্রাপ্তি কতটুকু? বিশ্লেষকদের অভিমত, এখনই মূল্যায়নের সময় হয়নি। তারা চান দ্রুত রাষ্ট্র সংস্কারের রূপরেখা। বলছেন সাহসী সিদ্ধান্ত নিতে হবে সরকারকে, কেননা এরই মধ্যে ক্ষমতার নানা কেন্দ্র তাদের উপস্থিতি জানান দিচ্ছে। এ কারণেই অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধীরগতি রয়েছে। তারা বলছেন গণহত্যার বিচারে সুনির্দিষ্ট মামলা এবং সঠিক তদন্তের ওপরে জোর দিতে হবে। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের 1 মাস। পাহাড় সমান প্রত্যাশা নিয়ে যাত্রা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের। তবে দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণের মাধ্যমে প্রশাসন থেকে বিচার বিভাগ, অর্থনীতি থেকে শিক্ষা, সব ক্ষেত্রে যে কঙ্কাল রেখে গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার, তার সমাধান স্বল্প সময়ে কঠিন বলে মনে করেন বিশ্লেষকরা। আমরা সুশাসনের সম্পূর্ণ ধসে আক্রান্ত হয়েছিলাম। আমরা ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারের আক্রান্ত হয়েছিলাম। তো সংস্কার শব্দটা কিন্তু একমাত্রিক করলে চলবে না। রাজনৈতিক দল, রাষ্ট্রযন্ত্র এবং যারা ক্ষমতায় থাকবেন তাদের ক্ষমতার কিভাবে ব্যবহার করছেন সেটারও সংস্কার দরকার। আমরা যে ধরনের রাজনীতিতে অভ্যস্ত, এই জন্যই 3 মাস, 6 মাস, 5 বছর, 10 বছর কথাগুলো আছে। আর কিছু কিছু লোক তো পাগল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য, তারা তো এগুলো বলবেই। রামের বদলে রহিম সংসদ ভবনে যাবে। এই যে ৩৫০ জনের যে মালিক সমিতি তার সদস্য হবে, তাতে আমার লাভ কি, আপনার লাভ কি? তো সেই জন্যই সংস্কারটা দরকার। তবে কাঙ্ক্ষিত সংস্কারের রোডম্যাপ দ্রুতই নির্ধারণ করা জরুরি বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। কেননা এরই মধ্যে নানা পক্ষ নিজেদের ক্ষমতাবান মনে করে সুযোগ নিতে শুরু করেছে। অনেকগুলো পাওয়ার সেন্টার, তো এখানে ধরেন আমলাতন্ত্র একটা পাওয়ার সেন্টার, কিছু রাজনৈতিক দল আছে এরা পাওয়ার সেন্টার, ছাত্ররা একটা পাওয়ার সেন্টার, সেনাবাহিনী একটা পাওয়ার সেন্টার, এখানে কিছু বিদেশিও ইনভলভ আছে বলে আমরা শুনি। তো সুতরাং সিচুয়েশনটা ভোলাটাইল। বিভিন্ন জন অ্যাক্টিভ আছে, প্রত্যেকের প্রয়োজনগুলো মেটাবারও প্রয়োজন আছে, কিন্তু সেগুলো সুষ্ঠুভাবে একটা সার্বিক ব্যবস্থা তো তৈরি করতে হবে। মানে এমন নয় যে প্রতিযোগিতামূলক ক্ষমতা কেন্দ্র অনেকগুলো হলো, এটা তো এক ধরনের বিশৃঙ্খলার
দিক হয়। অর্থনীতির শ্বেতপত্র প্রকাশে এরই মধ্যে কমিটি গঠন করেছে সরকার। তবে বাজার নিয়ন্ত্রণ সহ অর্থনীতিতে আস্থা ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুরের। গুরুত্ব দিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদারের ওপরও। এই মুহূর্তে মানুষের প্রাত্যহিক প্রয়োজনগুলো কিন্তু মেটাতে হবে। অর্থনৈতিক ব্যবস্থাপনা যেটা, সেটা শুধু ব্যাংকিং সেক্টর রিফর্ম করলাম শুধু তা না, সংস্কার হবে তারপর সচল হবে এভাবে চিন্তা করলে হবে না। মাঠ প্রশাসন বলি, পুলিশ প্রশাসন বলি, এখানে খুব দ্রুত সচল করার বিষয়টা অত্যন্ত দ্রুত প্রয়োজন। হোসেন জিল্লুর বলছেন, গণহত্যা, গুম, খুন, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ঢালাও মামলা যেন এসব কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ না করে। ওই আগেও যেটা হয়েছে, অপরাধীরা পার পেয়ে যায়, নিরীহরা এটার হয়, শিকার হয়, সেই বাস্তবতা আমরা চাই না। সুষ্ঠু সাক্ষ্য প্রমাণ সংগ্রহের বিষয় আছে এবং সেখানে সেগুলো আবার সঠিকভাবে প্রক্রিয়াটাও চালানোর বিষয় আছে। বিশ্ব তো আমাদেরকেও দেখছে। আক্রোশ ও বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ বিশ্লেষকদের। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আরও সহনশীল হয়ে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার অনুরোধ তাদের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। একে একে মুক্তি পাচ্ছেন ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা। এর মধ্যে ৬ জন জামিনে মুক্তি পেয়েছেন, যাদের বিরুদ্ধে হত্যাসহ ডজনেরও বেশি মামলা রয়েছে। এতে উদ্বিগ্ন অপরাধ বিশ্লেষকরা। বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে সন্ত্রাসীরা ছাড়া পাওয়ায় অপরাধ বাড়বে, অবনতি হতে পারে আইন শৃঙ্খলার ব্যবস্থারও। অবশ্য কারা কর্তৃপক্ষের দাবি, নিয়ম মেনেই ছাড়া পাচ্ছে আসামিরা। ২০০১ সালের ডিসেম্বরে ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকা করে সে সময়কার সরকার। তালিকার একজন আব্বাস উদ্দিন ওরফে কিলার আব্বাস। গেল ১৩ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পান অর্ধ ডজন হত্যা মামলার এই আসামি। এর ২ দিন আগে ছাড়া পেয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ৩৬ মামলার আসামি নাসির উদ্দিন ওরফে শিবির নাসির। চলতি মাসের শুরুর দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৯টি হত্যা সহ অন্তত ২২ মামলার আসামি আসলাম হোসেন ওরফে সুইডেন আসলাম। এর আগে একে একে জামিনে বেরিয়ে আসেন ঢাকার শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইমন, নাইম আহমেদ টিটন, ফ্রিডম রাসু, পিচ্চি হেলালের মতো সন্ত্রাসীরা। জামিন নিয়ে লাপাত্তা কয়েকজন, যাদের বেশিরভাগের নামে ঝুলছে ইন্টারপোলের রেড নোটিশ। কারা কর্তৃপক্ষ বলছে, সব ধরনের আইনি প্রক্রিয়ার পরেই কারামুক্ত হচ্ছে এসব আসামি। জামিন গেছে, জামিন ছাড়া যেতে পারবে না। মানে যে প্রসিডিউর আছে, প্রসিডিউর শেষ করেই গেছে, প্রসিডিউরের বাইরে তো যেতে পারবে না। রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকটাই নিষ্ক্রিয় পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। দাগী সন্ত্রাসীদের এভাবে জামিনে মুক্তি পরিস্থিতি জটিল করে তুলতে পারে মনে করেন অপরাধী বিশ্লেষকরা। আমরা কিন্তু অনেকগুলো ঘটনা জানি যে আপনার উচ্চ আদালত থেকে হত্যা মামলার আসামি তারা কিন্তু জামিনে বেরিয়ে এসে আবার হত্যা করেছে। হ্যাঁ, এটা সিম্পল যারা হত্যা মামলার আসামি তাদের ক্ষেত্রে। আর শীর্ষ সন্ত্রাসী যারা, তারা তো শুধুমাত্র হত্যা না, তারা নানা রকম অপরাধ সিন্ডিকেট সেটার সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, তারপরে আপনার নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। তো তাতে করে তো আপনার মানে দেশের যে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটাই অবনতির একটা আশঙ্কা আমরা দেখতে পাই। শীর্ষ সন্ত্রাসীদের জামিনের বিষয়ে রাষ্ট্রপক্ষেরও দায় আছে বলে মনে করেন আইনের এই অধ্যাপক। রাজনৈতিক যে সমস্ত মামলা হয়েছে সে সমস্ত জায়গায় আপনি দেখেন যে পিপিরা কত শক্তভাবে সেটাকে আপনার বিরোধিতা করেন। তো সেই বিরোধিতা তো আমরা দেখতে চাই যারা সন্ত্রাসী, যারা জঙ্গি, যারা সমাজের জন্য মানে আতঙ্ক এবং উৎকণ্ঠা তৈরি করে এবং যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, তাদের ক্ষেত্রেই তো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের সব ধরনের যে সুরক্ষা কিংবা আপনার পুলিশ এবং পিপি মানে যারা পাবলিক প্রসিকিউটর, তাদের প্রধান দায়িত্ব হচ্ছে যে যারা অপরাধ করবে তাদের সেই অপরাধকে প্রমাণ করে তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা। তবে এই বিষয়টি নিয়ে কথা বলতে বেশ কয়েকবার যোগাযোগের পরও পুলিশ র্যাবের ঊর্ধ্বতন কাউকে পাওয়া যায়নি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে থানা কার্যক্রম। শুধু দিনে নয়, আগের মতো নিয়মিত কার্যক্রম চলছে রাতেও। অভিযোগ নেওয়া থেকে শুরু করে টহল দেয়া সব মিলিয়ে কার্যক্রম স্বাভাবিক রাখতে সচেষ্ট পুলিশ বাহিনীর সদস্যরা। সাধারণ মানুষ বলছেন, থানায় সেবা পেতে এখন আর কোনো সমস্যা হচ্ছে না। ছাত্র জনতার আন্দোলনের পর সারা দেশের অনেক থানাতেই করা হয় অগ্নিসংযোগ, চলে লুটপাট, ভাঙচুর। অনেক জায়গায় প্রায় বন্ধ হয়ে যায় থানার কার্যক্রম।
তবে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে পরিস্থিতি। সেবা নিতে আবারও থানামুখো হচ্ছেন সাধারণ মানুষ। দিনের মতো রাতেও থানায় থানায় দেখা যাচ্ছে সেবা প্রার্থীদের ভিড়। মোহাম্মদ হাফিজুর রহমান পেশায় ব্যবসায়ী, বিভিন্ন মার্কেটে খাবার পানি সরবরাহ করে থাকেন। গণঅভ্যুত্থানের আগে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে ছাত্রলীগের কিছু কর্মী তার উপর হামলা চালায়। রাজনৈতিক পট পরিবর্তনের পর হাফিজ থানায় এসেছেন অভিযোগ জানাতে। ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক একটা ছেলে আমাকে ফোন দিয়ে বলে, তোমাকে পলওয়েল মার্কেটটা ছেড়ে দিতে হবে। মানে পলওয়েল মার্কেটে আমি পানি সাপ্লাই করতে, আমি আগে থেকে পলওয়েল মার্কেটে পানি সাপ্লাই করি। তা আমি তার কথা কোনো গুরুত্ব দিইনি। 10-15টা ছাত্রলীগ সন্ত্রাসী ছেলে আমাকে উপর জুড়ে মারধর করে, এবং হলো যে আমার মাথায় এখন আমার এখানে দাগ আছে, এখানে ওরা হলো যে খুর দিয়ে আমাকে আঘাত করে। থানায় এসে নির্বিঘ্নে অভিযোগ জানাতে পেরে সন্তুষ্ট হাফিজ। আশা করছেন পাবেন বিচার। তার মতো অনেকেই এখন রাতেও আসছেন থানায় সেবা নিতে। পুরোপুরি খুলে বললাম যে আমাকে এই অবস্থায় আমি বিচারটা পাইনি। বর্তমান স্যার আমাকে ডেকে এখন মামলা নেওয়ার জন্য বলছে। এখন সহজে পাচ্ছে, আগে ওইভাবে সহজটা পাইনি। আগে হলো যে রাজনৈতিক কোনো সমস্যা ছিল, বাধা ছিল, যে কোনো সহজটা পাইনি। কারণ হলো যে আগে যুবলীগ ছাত্রলীগ বললে ওই মামলাটা আমরা আর হইতো না, তখন এটাকে ধামাচাওয়া দেওয়া হতো। এখন আর ছাত্রলীগ যুবলীগ বলতে কথা না, যেই আসতেছে সেই মামলা বা এখানে আমরা বিচার পাচ্ছি আর কি। সেবা ঠিকঠাক মতো বা ওনাদের কাছ থেকে আমরা যেটা আশা করি, অ্যাকসেপ্টেশন করি, আমরা ঠিক মতো পাইছি। ওনারা আমাদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করে নাই বা কোনো কিছু করে নাই। ফোনে একজন হুমকি দিয়েছিল, এই জন্য আমি একটা জিডি করতে এসেছিলাম। আমি যথারীতি খুব স্বল্প সময়ের মধ্যে সেবাটা পেয়েছি। রাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে এলাকায় টহল দেয়া, সব কাজই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে পুলিশ। যে কোনো ধরনের ক্রাইমে তাৎক্ষণিক সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি, এবং সারা রাত যাতে এখানে কোনো মানুষ রাতে ক্রাইমের শিকার না হয়, কোনো বাসায় চুরি ডাকাতি এগুলো না হয়, আমরা সর্বোচ্চ সেবাটা দিয়ে যাচ্ছি। মানুষ জিডি করতে আসে, বিভিন্ন অভিযোগ নিয়ে আসে, এগুলো আগের মতোই স্বাভাবিকভাবে সবাই আসছেন। বাই টার্ন আমরা কাজ করে যাচ্ছি। যে রাতে সারা রাত আমরা নিজেরাও যারা আছি, আমরা নিজেরাও সবসময় ঘুরে বেড়াচ্ছি, আমার অন্যান্য অফিসাররাও ঘুরছেন। নিয়মিত জিডি এবং মামলা নেওয়া এগুলো কার্যক্রম চলতেছে, এবং আমাদের যে টহল আমার ডিসি মহোদয়ের নির্দেশনা মোতাবেক চলতেছে। শুধু সেবা দেয়াই না, থানায় চলমান থাকে অন্যান্য কাজও। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণ ও কল্যাণ সমিতির সাথেও যোগাযোগ রাখছে পুলিশ বাহিনীর সদস্যরা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির নামে চাঁদাবাজির অপপ্রচারই বেশি হচ্ছে, এমন মন্তব্য করেছেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেই এই কথা বলেন তিনি। জানান, অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তা যৌক্তিক ও সময়োপযোগী। তিনি মনে করেন, দেশের এই ক্রান্তি লগ্নে সব দল, সংগঠন ও ব্যক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করলেই বিপ্লবের লক্ষ্য ঠিক থাকবে। সেপ্টেম্বরের 1 তারিখ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যতটা না কথা হচ্ছে যে প্রচার অপপ্রচার হচ্ছে বেশি। দুর্ভাগ্যজনকভাবে এই দেশে আপনার মিডিয়া খুব ভালো রোল প্লে করে, কিন্তু মাঝে মাঝে আপনার সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়াতে কতগুলো অপপ্রচার চালানো হয় একটা উদ্দেশ্যমূলকভাবে। আমি মনে করি এটা আপনার কেটে উঠবে। এই সময়টা সবসময়ই বিপ্লবের পরে একটা সমস্যা থাকে, সেটা কাটিয়ে উঠতে সক্ষম হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পেয়েছিলেন 57 বাংলাদেশি। শনিবার রাতে তাদের মধ্যে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেছেন 12 জন। বাকি 2 জন বিমানযোগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় স্বজনদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। ক্ষমা পেয়ে দেশে ফিরতে পেরে কৃতজ্ঞতা জানান অন্তর্বর্তী সরকারের প্রতি। সন্তানকে জড়িয়ে ধরে মায়ের এই কান্নাই বলে দেয় ফিরে পাওয়ার অনুভূতি কেমন। আবেগ আপ্লুত বাবার আনন্দ বাঁধ ভাঙা, পরিবারের সদস্যদের মধ্যে বইছে খুশির জোয়ার। ছেলেকে ফিরে পাওয়া যায়, এই যে এত সহসাত আমাদের ছেলেকে ফিরে পাবো, এটা কখনো কল্পনাও করি না। আমি শুধু নামাজ পড়ছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, কোরআন শরীফ পড়ছি, এগুলো পরে পরে শুধু দোয়া করছি আমার ছেলে যেন আমার হাজে ফিরে আসে। রাতে চট্টগ্রাম বিমানবন্দরে নামার পর সবার চোখে আনন্দ অশ্রু। আরব আমিরাতে বন্দিদশা থেকে মুক্ত হয়ে এত সহসা মাতৃভূমিতে ফিরতে পারবেন তা ভাবেননি কেউই। এখন তো আনন্দের শেষ নেই। সবচাইতে বড় কথা হলো
আমি যে নিজের ছেলেকে ফিরে পেয়েছি। আজকে সকালে আমাদের নাম ধরে ডাকে আনি পাসপোর্ট ইমিগ্রেশন কইরা বোর্ডিং পাস দিয়া ডাইরেক্ট বিমানের ভিতরে দিয়েছে। আরও অনেক বাঙালি থেকে যাবে, তো সরকারের কাছে রিকোয়েস্ট করব যাতে সবাইকে তাড়াতাড়ি ফিরিয়ে আনে আমাদের বাংলাদেশে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছিলেন 57 বাংলাদেশি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপে সাজাপ্রাপ্তদের বিশেষ ক্ষমায় মুক্তি দেয় দেশটির সরকার। ক্ষমা পাওয়া 14 জনের মধ্যে 12 জন বাংলাদেশি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফিরেন। বন্দিদশা থেকে মুক্তি তাদের কাছে দ্বিতীয় জীবন ফিরে পাওয়ার মতো। এটা বলছিল যে আমাদের এই যে সাজাটা হয়েছে ওটা মাফ করার মতো নয়, কিন্তু বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় আমরা এখানে ফিরে আসতে পারছি। কে বলছিল 10 বছর পুরো 10 বছরের জেল হবে, অনেকে বলছে 6 মাস আফু লাগবে। আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে, আমরা 50 দিনের মধ্যে চলে আসতে পারছি। কল্পনার বাইরে 10 বছর এখানে আমাদের আমানতদোলা সাজা দিছে, আমানতদোলা মানে দেশদ্রোহী মামলা দিছে আমাদেরকে ওইখানে। এদিকে বিশেষ ক্ষমায় মুক্ত বাকি দুজন বিমানযোগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানাতে ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন দেশে ফেরা প্রবাসীরা। দেশকেও ভালোবাসি, দেশের মানুষকেও ভালোবাসি, আর এই ভালোবাসা থেকেই হচ্ছে যে আমাদের এই আন্দোলনটা করা। যুদ্ধ করছি, আমরা শাস্তি পাইছি, জালিমের কাছ থেকে শাস্তি পাইছি, এটা কিছু যায় আসে না। দেশ স্বাধীন হয়েছে, দেশ মুক্তি পাইছে, এটাই সবচেয়ে বড় একটা বিষয়। গণ অভ্যুত্থানে প্রবাসীরা যেই আমাদেরকে সমর্থন জানিয়েছে রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে, সেটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। সুতরাং প্রবাসীদের অবদান অনস্বীকার্য। আমাদের এই ভাইরা তাদের জীবনের বড় স্বপ্নটি হারিয়েছেন, তাদের চাকুরিটি হারিয়েছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে দাবি জানাই, অন্তর্বর্তীকালীন সরকার যেন আমাদের ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থাটি করেন। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। সর্বজনীন পেনশন স্কিম নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। উদ্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনা সরকারের এই উদ্যোগ নিয়ে উঠেছে প্রশ্ন। আর্থিক খাতের অনিয়ম আর ভঙ্গুর দশায় বেড়েছে আস্থাহীনতা। গেল জুলাই ও আগস্ট মাসে এ কার্যক্রমে যুক্ত হয়েছেন খুবই কম সংখ্যক মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে সরকারের দিক নির্দেশনা পেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়া সম্ভব। বিশ্লেষকরা বলছেন সার্বিক কার্যক্রম পুনর্বিবেচনা করা দরকার। দেশের সকল শ্রেণীর মানুষদের পেনশন কার্যক্রমে নিয়ে আসতে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করে শেখ হাসিনা সরকার। 2023 সালে 4টি স্কিম নিয়ে শুরু হয় কার্যক্রম। শুরু থেকে এই উদ্যোগ নিয়ে তৈরি হয় বিতর্ক, বিশেষ করে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করা নিয়ে উত্তপ্ত হয় দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়। রাস্তায় নামে শিক্ষক ও কর্মচারী, পরে পিছু হটে সরকার। গেল বছরের 17 আগস্ট থেকে শুরু হয় সর্বজনীন পেনশন কার্যক্রম। এ পর্যন্ত 4টি স্কিমে বিনিয়োগ করেছে 3,72,000 মানুষ। মোট বিনিয়োগের পরিমাণ 121 কোটি 72 লাখ টাকা। প্রতি মাসেই বিভিন্ন স্কিমে বাড়ছিল মানুষের অংশগ্রহণ। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর পুরো পেনশন ব্যবস্থা নিয়েই তৈরি হয়েছে বিপত্তি। এখন এই সরকার স্থিতিশীল হয়ে আসলে দেন আমরা হয়তো সরকারের দিক নির্দেশনা পেলে আমরা আবার এখানে গতি ফেরানোর চেষ্টা করব। গেল জুলাই এবং আগস্ট মাসে সবচেয়ে কম হয়েছে অন্তর্ভুক্তি। ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে থমকে যায় সার্বিক কর্মকাণ্ড। নতুন করে অংশগ্রহণ কমেছে, পাশাপাশি মাসিক অর্থ জমার ক্ষেত্রেও তৈরি হয়েছে অনীহা। অগাস্টে এসে ধরেন 5 অগস্টের পরে, এরপরে তো ওইদিকে আর আমাদের অ্যাটেনশন দেওয়ারই সুযোগ সৃষ্টি হয়নি। আমরা তো রুট লেভেলে যেতে পারিনি। এনরোলমেন্ট হচ্ছে খুব খুব কম, 5 জন 10 জন 15 জন এরকম। আর আগে যারা এনরোল হয়েছিল তাদের টাকার আমরা পাচ্ছি। 2-1 জন হয়তো আমাদের কাছে জানতে চায় যে আসলে এটা কন্টিনিউ করছে কিনা। আমরা বলছি যে এটা তো একটা আইনের আওতায় প্রতিষ্ঠিত অর্গানাইজেশন। আর্থিক খাতের লাগামহীন অনিয়ম এবং ভঙ্গুর দশার কারণে আগের সরকারের হাতে নিয়ে এই উদ্যোগ নিয়েও শুরু হয়েছে টানাপোড়েন। বিগত 2-3 বছরের যে অভিজ্ঞতা হলো, এই অভিজ্ঞতার আলোকে পেনশন স্কিমটাকে কিভাবে এই বিশেষ করে দরিদ্র এবং স্বল্প আয়ের জনগোষ্ঠীর কাছে এটাকে আকর্ষণীয় করে তোলা যায়, এটা নিয়ে বোধহয় আমাদেরকে
পুনরায় চিন্তা করা উচিত। সাধারণ মানুষদের এই কার্যক্রমে অন্তর্ভুক্তি বাড়াতে পুরনো কাঠামো ভেঙে নতুন করে পেনশন ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করা দরকার। এটা তো লং টার্ম একটা বিনিয়োগ, তাই না? কারণ আপনি আজকে বিনিয়োগ করবেন, আপনি হয়তো 50 বছর পরে বা 40-50 বছর পরে আপনি তার থেকে আপনি রিটার্নটা পেতে থাকবেন। কিন্তু এই যে আপনার আস্থাহীনতার যে একটা সংস্কৃতি চালু হয়েছে বা আর্থিক খাতে, এইটা কিন্তু একটা বড় বাধা হিসাবেও কাজ করছে। চাহিদা থাকলেও মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত জমা করা অর্থ ফেরত পাবেন না বিনিয়োগকারী। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। অস্থির শিল্পাঞ্চলকে শান্ত রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এবার মাঠে নেমেছেন স্থানীয়রাও। সাভার আশুলিয়ার কারখানার প্রধান ফটক সহ মূল সড়কে তারা অবস্থান নেন। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরই নারী পুরুষের বৈষম্যের অভিযোগ তুলে চাকরির দাবিতে বিক্ষোভ শুরু করে চাকরি প্রত্যাশীরা। হামলা ভাঙচুর সহ ঘণ্টার পর ঘণ্টা অবরোধে ভোগান্তি হয় জনসাধারণের। বিভিন্ন কর্মসূচিতে আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে দেখা দেয় অস্থিরতা। নাশকতাকারীদের ঠেকাতে অবশেষে কঠোর অবস্থান নেয় প্রশাসন। সেই হিসাবে আপনার সেনাবাহিনী এবং র্যাব পুলিশের একটি যৌথ অভিযান শুরু হয়। প্রশাসনের পাশাপাশি প্রতিষ্ঠান রক্ষায় মাঠে থাকেন স্থানীয়রা। দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে কারখানার প্রধান ফটক সহ মূল সড়কে অবস্থান নেয় এলাকাবাসী। শিল্পকে বাঁচানোর জন্য, দেশকে রক্ষার জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। আমরা শরীরে সবাই উপস্থিত আছি এই শক্তিকে দমন করার জন্য। বাইরের কেউ আক্রমণ করতে না পারে এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিতে পারি। এই কারণেই মূলত আমাদের এই কার্যক্রম চলছে। স্থানীয়দের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন কারখানার কর্তৃপক্ষ। কারখানায় নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ঢাকা জেলা পুলিশ সুপার। এই সেক্টরের মধ্যে অস্থিরতা তৈরির জন্য যারা কাজ করতে চায়, যারা এই দেশবিরোধী বলতে হবে, আমরা আসলে অভিযানটা করতেছি তাদের জন্য। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। নরসিংদীর এক ইউনিয়ন বিএনপির সদস্য সচিব তিনি, তবে প্রভাব বিস্তারের জন্য সখ্যতা গড়ে তোলেন আওয়ামী লীগ নেতাদের সাথে। অবৈধ বালুর ব্যবসা, চাঁদাবাজি সহ নানা অপকর্মের মাধ্যমে গড়ে তোলেন বিপুল সম্পদ। এমন অভিযোগ স্থানীয় বিএনপি, আওয়ামী লীগ নেতা সহ এলাকাবাসীর। সরকার পতনের পর দু দলেরই কিছু নেতাকর্মীর বাড়িঘর ভাঙচুরেরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নরসিংদী সদরের চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে 2012 সালে খুন হন তৎকালীন ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক। চাঞ্চল্যকর সেই হত্যাকাণ্ডে মূল হোতা হিসেবে নাম উঠে আসে স্থানীয় কাইয়ুম সরকারের। সেই থেকেই তার উত্থান। স্থানীয়রা বলছেন, রাজ্জাক হত্যাকাণ্ডের সময় কাইয়ুম আওয়ামী লীগের লোকজনের সাথে চলাফেরা করতেন। এরপরেই ভোল পাল্টে ফেলেন, সক্রিয় হন বিএনপির রাজনীতিতে। তবে বিএনপি করলেও আওয়ামী লীগ নেতাদের সাথে সখ্য রেখে শুরু করেন বালুর ব্যবসা। অভিযোগ আছে, একসময়ের ট্রাক্টর চালক কাইয়ুম অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র কারবারের মাধ্যমে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। অবৈধভাবে বালু কেটে কোটি কোটি টাকার মালিক। যে দিলারপুর মোজা, ওইটা সে ডাক নিছে 3,22,00,000 টাকা তার নামে। ওইটার ভিত্তিমূল্য সহ প্রায় 4.5 কোটি টাকা। ওইখানেও তার সাথে সহযোগিতা করছে আমাদের এই জেলা পরিষদ চেয়ারম্যান মনির ভাই, আশরাফুল সরকার, আওয়ামী লীগের সব নেতারা। সব জায়গায় সে অস্ত্র ভাড়া দেয়। তার এই অস্ত্র ভাড়া দিয়া সে বিস্ফোরক বিভিন্ন জায়গায় বেচা কিনে করে। আওয়ামী লীগের সাথে হাতাত করে আজকে 16 বছর যাবৎ বহুত ধরনের টাকা পয়সা ইনকাম করছে, বুঝেন না, 1.5 কোটি টাকা মালিক হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো এই ফকিনি রয়ে গেছি। নরসিংদী শহরে বহুতল ভবন, শপিং কমপ্লেক্সের দোকান, রাজধানীর অভিজাত এলাকায় ফ্ল্যাট সহ বিঘার পর বিঘা জমির মালিক বনেছেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাইয়ুম। এলাকাবাসী বলছেন, বালু উত্তোলনের জন্য তার 5টি ড্রেজার, 3টি বাল্ক হেড রয়েছে। নদী খনন প্রকল্পের বালু 30 একর কৃষি জমিতে রেখে ফসল নষ্টের অভিযোগও আছে কাইয়ুমের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্তরা বলছেন, জমি থেকে বালু সরিয়ে নেয়ার আশ্বাস দিলেও সরকার পতনের পর উল্টো তাদের কাছে টাকা দাবি করছেন এই বিএনপি নেতা। জ্যৈষ্ঠ মাসের 15-20 তারিখে তারা মাটি ছেড়ে আমার জমিটা মাটি দিয়ে তোলা এলেছি। কাইমের দল ফল নিয়ে তারা বলছে, তোমাদের জায়গা যতটুকু আছে তোমরা জায়গার ক্ষতিপূরণ দিয়ে দিব। তারপর যখন 5 তারিখে সরকার পরিবর্তন হইল, তারপরে এরা বলতেছে
ডিসিম প্রতি 20,000 করে টাকা দিতে হইব। সম্প্রতি এলাকায় বেশ কয়েকজন আওয়ামী লীগ সমর্থকের বাড়িঘরে ভাঙচুর চালানো হয়, এমনকি হামলা হয় কয়েকজন বিএনপি নেতাকর্মীর বাড়িতেও। অভিযোগের তীর কাইয়ুমের দিকে। আমার বাড়িঘর লুটপাট কইরা আমার বাড়িঘরে আগুন লাগায় ফিরালেছে। আমার নিজের বিল্ডিং ভাঙচুর করে, তারপরে আমার 2টা টিনের ঘর ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায়। অবৈধ বালুর ব্যবসা ইভেন চাঁদাবাজি করে তদন্ত করে দেখেন যে তারা আসলে কতটুকু বিএনপি আর আমরা কতটুকু বিএনপি। অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন কাইয়ুম। তার দাবি, রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। টেন্ডারের প্রক্রিয়া কইরা বালুমহল আমরা চালাই, সবাই মিলেমিশে চালাইলে আমি আস্তে আস্তে আজকে 20 বছর যাবত এটা করতেছি। আপনি যদি আমার 10 কোটি 20 কোটি টাকাও আপনি বার করতে পারেন, আপনারা যে বিচার করেন আমি মানতে বাধ্য। আমি বিএনপি করি, যদি তারাও বিএনপি করে, তাহলে আমার দ্বারা কি সম্ভব যে বিএনপির বাড়িঘর ভাঙচুর করা? বিএনপি নেতা কাইয়ুমের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ মামলা রয়েছে 15টি। জাহিদ হাসান, যমুনা নিউজ। ভোলায় হঠাৎই বেড়েছে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা। গেল কয়েকদিনে 4 শিশু মৃত্যু হয়েছে। সদর হাসপাতালে বাড়তি রোগীর চাপ সামলাতে চিকিৎসকদের হিমশিম অবস্থা। কিন্তু সেবা নিয়ে পরিবার স্বজনদের রয়েছে নানা অভিযোগ। সদর হাসপাতালের শিশু ওয়ার্ড যেন তিল ধারণের ঠাঁই নেই। প্রতিদিনই বাড়ছে শিশু রোগী, যার বেশিরভাগ নিউমোনিয়া আক্রান্ত। শয্যা সংকটে এক বেডেই 2 থেকে 3 জন শিশু রোগী ভর্তি। মেঝে বারান্দায়ও গাদাগাদি। এ অবস্থায় শিশুদের সুস্থ হয়ে ওঠা নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। বাচ্চা ঠান্ডা ফ্লোরে থাকতে অসুবিধা হয়, তারপর ফ্যান নাই, গরমে সমস্যা হয়। আমরা অ্যাক্সিডে 3 জন বাচ্চা নিয়ে ভর্তি আছি। আমাদের বাচ্চারা অনেক অসুস্থ। বাচ্চা একজনের ধরে টানাটানি করে, একজনের হাতের ক্যানোলা নিয়ে আরেকজনের টানাটানি করে। অভিভাবকদের অভিযোগ, চিকিৎসক নার্সদের দেখা পাওয়া দুষ্কর। একবারের বেশি ওয়ার্ড ভিজিট করেন না ডাক্তাররা। ওষুধ সহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী কিনতে হচ্ছে বাইরে থেকে। আছে সেবা প্রার্থীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগও। সকালবেলা একজন ডাক্তার আসে, তারপরে কোনো ডাক্তার এই যে এখানে আর আসে না। প্রত্যেকদিন সকালবেলা একজন ডাক্তারই আসে। ওষুধ বড়ি ইন্ডাকশন সব কিনা লইতে হয়। গ্যাসটার লাগে আইলে পর্যন্ত গ্যাসটা ফেনা। সকালে আমার 2টা ক্যানোলা নষ্ট করছে, কিনে আনছি, আবার কিনে আনতো। ওষুধ কিনা লাগছে, ক্যানোলা কিনা লাগছে, মাস্কটা কিনা লাগছে, এগুলো কিনে আবার ওদেরকে দিতে হয়েছে। তাহলে আমরা হসপিটালে ভর্তি করলাম সরকারি, তাহলে আমরা কি পেলাম? হাসপাতাল তো মানুষের জন্যই দিছে। আরে নার্স, স্টাফ, ডাক্তার সবকিছু রুগী করে সেবা করার জন্য, মানুষের সেবা করার জন্যই দিছে। কিন্তু এরা সেবাটা করে কি? মানুষের লোক এরকম ব্যবহার সেবা। সংকটের কথা স্বীকার করেছে কর্তৃপক্ষ। বলছে পর্যাপ্ত চিকিৎসক ও সেবাদাতা নেই হাসপাতালটিতে। শিশু ওয়ার্ডে চাহিদা অনুযায়ী সেবা দেয়াই চ্যালেঞ্জ। মানে আমাদের চিকিৎসক খুবই কম, এই জন্যই আমাদের এছাড়া সিস্টার ওয়ার্ড বয় এরও কম, এই জন্য চিকিৎসা দিতে মানে বেডের তুলনায় রোগী অনেক বেশি, 4 গুণ 5 গুণ বেশি। যদিও এখানে স্টুডেন্ট নার্স আছে আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে, কিন্তু ওদের উপরে তো আমরা এতটা ভরসা করতে পারি না। কিন্তু আমাদের নার্সদের খুবই কষ্ট হচ্ছে এবং ওরা প্রায় নার্স স্টাফ আমাদের অসুস্থ হয়ে পড়তেছে। গলা থেকে শুরু করে একবারে ফুসফুস পর্যন্ত এই জায়গাগুলোতে আক্রান্ত হয়ে বাচ্চাগুলো বেশিরভাগ ভর্তি হচ্ছে। সীমিত জনবল নিয়ে যে সেবাটা দেওয়ার চেষ্টা করছি, তাতে আসলে একটু গ্যাপ হয়ে যায়, যার ফলে বাচ্চারা একটু অসুস্থ হয়ে যায় বেশি। গেল 15 দিনে নিউমোনিয়া আক্রান্ত 750 জন শিশু ভর্তি হয়েছে সদর হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 4 জন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। মাসে প্রায় 2 কোটি টাকা বিল পরিশোধ করলেও গ্যাস পাচ্ছে না মানিকগঞ্জের আবাসিক গ্রাহকরা। প্রায় 1 যুগ ধরে তাদের চুলায় গ্যাস মিলছেই না। তারপরও সংকট সমাধানের উদ্যোগ নেয়নি তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এই অবস্থায় গ্যাস ছাড়া বিল আদায় বন্ধের দাবি ভুক্তভোগী গ্রাহকদের। মানিকগঞ্জ শহরের সেউতা এলাকার বাসিন্দা শিউলি খান। গ্যাস সংযোগ থাকলেও তার চুলা জ্বলছে না, অথচ প্রতি মাসে তাকে বিল গুনতে হয় ঠিকই। একই অবস্থা জেলার প্রায় 10,000 আবাসিক গ্রাহকের। গ্যাস না পাওয়ায় রান্নাসহ গৃহস্থালির কাজে বিকল্প হিসাবে সিলিন্ডার অথবা লাকড়ি ব্যবহার করতে গিয়ে তাদের খরচ বেড়েছে। আমাদের 22টা চুলারই 25,000 টাকা প্রতি মাসে গ্যাস বিল দিতে যাচ্ছি।
আমাদের গ্যাস কিন্তু পাচ্ছি না, বছরের বছর আমরা এইভাবেই আছি। খাবার দাবারের সমস্যা, যেন এক পথ খামু 3 পথ খামু এনে খাই, এক পথ সিলিন্ডারে গ্যাসে আর কয় পথ রান্না করা যায়। মাসে 3টা গ্যাসও লেগে যাচ্ছে, তো 3টা গ্যাস যদি আপনি হিসাব করেন 1500 টাকা করে হয়, তাহলে 3 15 4500 টাকা আমার চলে যাচ্ছে ওই দিকে। আগে রেশনিং পদ্ধতিতে আবাসিকে গ্যাস দেওয়া হলেও প্রায় 1 যুগ ধরে কিছুই মিলছে না, অথচ মাসে প্রায় 2 কোটি টাকা বিল আদায় করছে তিতাস। কোনো ধরনের গ্যাস দেয় না, অথচ আমাদের কাছ থেকে প্রতি মাসে মানিকগঞ্জ থেকে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা নিয়ে যেতেছে বিল হিসেবে। আমরা রেশনিং পদ্ধতিতে পাইতাম, কিন্তু এই গ্যাসগুলো আসার আগেই আমাদের এই মানিকগঞ্জ জেলার যেখানে পয়েন্ট আছে সেই পয়েন্টের পূর্বে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে। ইন্ডাস্ট্রিগুলোতে অবৈধ সংযোগ দেওয়ার কারণে কিছু আছে বৈধ, কিছু আছে অবৈধ, এটা আমার জানা মতে আর কি ধারণা করা হচ্ছে। দেওয়ার কারণে আমাদের বাসা বাড়িগুলোতে গ্যাস প্রবেশ করছে না। সঞ্চালন লাইনে গ্যাস না থাকার প্রমাণও মেলে তিতাস কার্যালয়ে গিয়ে। তবে সংকট সমাধানের উপায় জানা নেই স্থানীয় কর্মকর্তাদের। কিঞ্চিত যদি আমরা যদি পারতাম আর কি, মানে সম্ভব হইতো, তাহলে তো মানে বলাই লাগতো না, এটা তো আগেই সমাধান হয়ে যেত। সম্প্রতি জ্বালানি উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন গ্রাহকরা। সংকট সমাধানে মিলেছে আশ্বাসও। জ্বালানি সচিবের ওখানে যে আপনার এখানে যে গ্যাসের পরিস্থিতিটা কি প্রথমে তো জানবো, তারপরে জেনে এটা কি করা যায় সেটা বুঝবো। তবে যেটা বললাম যে আমরা যতটা সম্ভব জনপ্রত্যাশাকে আমরা পূরণ করব। নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে দীর্ঘদিন ধরেই নানা কর্মসূচি পালন করে আসছে জেলার ভুক্তভোগী গ্রাহকরা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। রাজশাহীতে গণপিটুনির শিকার ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদ মারা গেছেন। বোয়ালিয়া থানার ওসি জানান, শনিবার রাতে গুরুতর অবস্থায় মাসুদকে থানায় সোপর্দ করে একদল যুবক হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। গত 5 আগস্ট ছাত্র জনতার উপর হামলার অভিযোগ রয়েছে মাসুদের বিরুদ্ধে। ছাত্র জীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন তিনি। 2014 সালে সন্ত্রাসী হামলায় পা হারান সাবেক এই ছাত্রলীগ নেতা। 2023 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে তাকে নিয়োগ দেওয়া হয়। বন্যার পানি নামায় ধীর গতিতে কমছে না মানুষের ভোগান্তি, উল্টো বাড়ছে নানা রোগবালাই। লক্ষ্মীপুরে নিচু এলাকাগুলোর কোথাও কোথাও এখনো কোমর সমান পানি, তলিয়ে আছে ঘরবাড়ি, সড়ক। ভোগান্তি কমাতে দ্রুত অবৈধ বাঁধ অপসারণের দাবি তাদের। নোয়াখালীর 5 উপজেলার অনেক এলাকা এখনো বন্যার পানিতে ভাসছে। কুমিল্লায় কয়েক লাখ মানুষ পানিবন্দী রয়েছেন, ডুবে রয়েছে ফসলের ক্ষেত ও সড়ক। তবে যেসব এলাকায় পুরোপুরি পানি নেমেছে সেখানকার বাসিন্দারা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন। বৈদ্যুতিক দিকে পানি আছে, অনেকের পানি আছে, কোমর পর্যন্ত পানি আছে, কিন্তু পানি নামার গতি খুব ধীরস্থির। উত্তর দিয়ে গেছি, মনে করেন যে হাঁটুর উপরে পানি। ঘরে এখনো যাওয়ার মতো কোনো সুযোগ নাই, ঠিক আছে। আমাদের যে রাস্তা আছে ঘরে থেকে কিছু পানি কমছে, কিন্তু রাস্তা এখনো বহুত পানি। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানবো লক্ষ্মীপুরের। সেখানে রয়েছেন আমার সহকর্মী আনিস কবির। আনিস, সেখানকার পানি তো ধীর গতিতে নামছে, অনেক এলাকা এখনো পানিবন্দী, কেউ কেউ বাড়িতে ফিরেছেন। জেলার সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। ইসরাত, আসলে আমি এখন বর্তমানে যে রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলা লাহারকান্দি ইউনিয়নে। এখানে এখনো বর্তমানে যে যারা এখন আশ্রয় কেন্দ্র এবং আত্মীয় স্বজন বাড়ি থেকে আসছেন, কারণ কিছুটা পানি একটু কমেছে কিন্তু বাসা বাড়ি থেকে, তার কারণে তারা বাড়িতে ফিরছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের বাসা বাড়িতে থাকার পরিবেশ কিন্তু এখনো সেরকম সৃষ্টি হয়নি। যার একটি মাত্র কারণ হচ্ছে এখনো পানি কিন্তু বাড়তেছে, পানি কিন্তু ধীরগতিতে কমতেছে, যার কারণে মানুষের এখন কিন্তু দুর্ভোগ বাড়তেছে। এই পানিগুলোর কারণে এখন বর্তমানে বিশুদ্ধ খাবার পানি সংকট দেখা দিয়েছে, মানুষের বিভিন্ন অসুস্থ হয়ে পড়ছেন, যার কারণে মানুষের কিন্তু দুর্ভোগে রয়েছেন। এতে করে লক্ষ্মীপুর জেলার বানবাসী মানুষের একটা মাত্র এখন দাবি এসে যে লক্ষ্মীপুর জেলায় যে খালগুলো রয়েছে, খালগুলো কিছুটা অংশ কার্যকর করার কারণে কিছুটা পানি কমেছে। যদি পুরোপুরি খালগুলো যে এখানে যে যে স্থানে এখনো পর্যন্ত জবরদখল করে রাখা হয়েছে, ব্যক্তিগতভাবে দখল করে রাখছে অনেকে, এখনো কিন্তু সেইগুলো দখল করার কারণে এখন পানি কিন্তু নামতেছে না। এটি যদি প্রশাসন উদ্যোগ নেয় তাহলে কিন্তু দ্রুত পানিটা নিষ্কাশন হয়ে যাবে এবং পানিগুলো দ্রুত নেমে যাবে। না
হলে কিন্তু লক্ষ্মীপুর বানবাসী মানুষ কিন্তু দীর্ঘদিনে এই দুর্ভোগ কিন্তু পোহাতে হবে। এই লক্ষ্মীপুর জেলা বর্তমানে যে অবস্থা পানিবন্দী রয়েছে, এখন বর্তমানে কোথাও কোমর পর্যন্ত পানি রয়েছে, হাঁটু পর্যন্ত পানি রয়েছে। আমি যে অবস্থা যেখানে আছি এখন এখানে কিন্তু হাঁটু পর্যন্ত পানি রয়েছে এবং সড়কগুলোতে বিভিন্ন স্থানে হাঁটু পর্যন্ত পানি রয়েছে। মানুষের কিন্তু দুর্ভোগ কিন্তু বাড়তেছে, দুর্ভোগ কিন্তু এখনো কিন্তু কমে না। তবে এটি এখন সর্বশেষ হচ্ছে একটাই দাবি তাদের স্থানীয়দের যে দ্রুত লক্ষ্মীপুর জেলায় যে খালগুলো রয়েছে শুধু একটু নিষ্কাশন করে দেয় এবং পানিগুলো নেমে যাবে, না হয় কিন্তু দুর্ভোগ বাড়বে, দুর্ভোগ কিন্তু কমবে না এই লক্ষ্মীপুর জেলাবাসী। ধন্যবাদ আনিস আপনাকে। চুয়াডাঙ্গায় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের পার ভেঙে প্লাবিত কয়েক হাজার বিঘা জমি, তলিয়ে গেছে বিভিন্ন ধরনের ফসল। বেশি ক্ষতিগ্রস্ত মাঠের ধান ও পাট। একই স্থানে কয়েকবার ভেঙে পড়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। বুধবার সন্ধ্যায় পানির প্রবল স্রোতে হঠাৎই ভেঙে পড়ে আলমডাঙ্গার কেদারনগর গ্রামের জিকে সেচ প্রকল্প পাড়ের একাংশ। হু হু করে লোকালয়ে ঢুকতে থাকে পানি, মুহূর্তেই তলিয়ে যায় মাঠের ফসল। অন্তত 4টি গ্রামের কয়েক হাজার বিঘার ধান ও পাট পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো কৃষক। এখনো পানিতে ভাসছে উঠতি ফসল। হঠাৎ পানি এসে ধরেন পাট ধান একবারে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ধান আছে, ধানের ক্ষতি হয়েছে, পাটের ক্ষতি হয়েছে। আর আমরা তো এই পানির আশায় আমরা ধান করি, সেই ধানটা আমাদের এখন আর হবে না। পার ভেঙে দুদিন পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি মেরামত কাজ। একই স্থানে বারবার পার ধসে পড়ার বিষয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। এর জন্য টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের। এখানে অনেকগুলা জাগ ছিল, পাটের জাগ ছিল, জাগগুলো একবারে নিয়ে চলে গেল। আর এর আগেও 3বার ভাঙছে, এই একই ঘটনা। যেভাবে বান্ধা হয় প্রতি বছরই প্রায় 2-1 বছর পর পরই ভাঙে। পানি উন্নয়ন বোর্ড বলছে জিকে সেচের স্লুইস গেট বন্ধ করে দেওয়ায় নতুন করে আর প্লাবিত হওয়ার শঙ্কা নেই। দ্রুতই পার মেরামতে কাজ শুরু হবে। অংশটা আমরা পরিদর্শন করলাম এবং এটি রিপেয়ারের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। আমরা অতি শীঘ্রই ব্যবস্থা নিব। জিকে সেচ প্রকল্পের আওতায় রয়েছে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গার অন্তত 8,000 হেক্টর ফসলি জমি। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।